শাহজাহান তন্ময় বুক ভার্সন লিখেছেন নাবিলা ইশক। আমি আপনাদের সাথে আছি ইলি। শাহজাহান মোস্তফা সাহেব ছিলেন বাবা মায়ের বড্ড আদরের বড় সন্তান। যদি মুখ ফুটে বলতেন, বাবা লাউ খাবো, তার পিতা মহাশয় সেদিনের মধ্যেই লাউ সামনে হাজির করতেন। তবে পিতামাতার ভালোবাসা বেশি দিন কপালে সইল না। খুব অল্প বয়সেই তাদের ফেলে যখন বাবা মারা গেলেন, তার ছোট দুই ভাই তখনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল। বাবার শোক সামলাতে হিমশিম খাওয়া তার মাও পৃথিবীর মায়া ত্যাগ করেন। বাবার ফেলে যাওয়া ছোটখাটো ব্যবসা আর ছোট দুই ভাইয়ের দায়িত্ব তখন তার কাঁধে এসে পড়ল। তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন, বিচলিত হয়েছিলেন, নিজের উপর ভরসা হারিয়েছিলেন। মনের মধ্যে প্রশ্ন উঠেছিল একাধিক, পারবে কি এত কিছু সামলে উঠতে, ভাইদের মানুষের মতো মানুষ করতে? দ্বিধা সংশয় তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি নিপুণ কৌশলে চেষ্টা করে গিয়েছিলেন। সেই দায়িত্ব পালনে এক বিন্দু ত্রুটি তিনি রাখতে চাননি বলেই দিনরাত এক করে খেটেছেন। এত পরিশ্রম, এত দায়িত্বের ভারে কখনো নুয়ে আসেনি তার কাঁধ। বরং দিনের পর দিন কাজ সোজা রেখে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বেঁচেছেন। নিজের জন্য অর্জন করেছেন সুনাম, অর্থ সম্পদ। আজ এতগুলো বছর পর যখন আগে স্মৃতি বিচরণ চালালো, উপলব্ধি করলেন এখন এবং নিজের করা তখনকার প্রশ্নের জবাবগুলো গর্বের সাথে আওড়াতে পারেন। তিনি পেরেছিলেন সবকিছু সামলে উঠতে, ভাইদের মানুষের মতো মানুষ করতে। আজ ভাইদের এত সাফল্য নিজ চোখে দেখে আনন্দিত হন। গর্বে ভরে ওঠে তার বুকের ভেতরটা। তবে তার জীবনে এর চেয়েও বড় পাওয়া তিনি পেয়েছেন, যা কখনো কল্পনা করেননি, কখনো হয়তোবা স্বপ্নেও চাওয়ার স্পর্ধা করেনি, আশাটুকুও রাখেনি। তা হচ্ছে তার ছেলে, তার একমাত্র ছেলে, তার বড় সন্তান, যার চোখের মণি, তার মানিক তন্ময়, শাহজাহান তন্ময়। মোস্তফা সাহেবদের খাসা বাংলায় এই খানদানে মেয়ে মানুষদের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। তার নিজের কোনো বোন ছিল না, না ছিল কোনো ফুপি। সেই সুবাদেই বুঝদার হওয়ার পর থেকে তিনি প্রথম সন্তান হিসেবে এই কন্যা সন্তানই চেয়েছিলেন আল্লাহর দরবারে। মোনাজাতে তিনি একটি মেয়ে সন্তানকেই চাইতেন, অথচ দ্বিধার ছিল ভিন্ন পরিকল্পনা। ভরা বর্ষার এক ভোরে মোস্তফা সাহেব স্বপ্ন দেখেন, অদ্ভুত স্বপ্ন। স্বপ্নে তার ছেলে সন্তান হয়েছে। সে ছেলে পুতুলের মতো দেখতে, কি সুন্দর তার গায়ের রং, মুখের গড়ন। মোস্তফা সাহেবের দিকে চেয়ে বাচ্চাটা হাসছে। কি সুন্দর সেই হাসি, যেন মুক্তা ঝরছে। এরপরে বাচ্চাটা মুখ খুলল, দাঁতবিহীন মুখ খুলে তাকে ডাকলো, বাবা। আশ্চর্য, দাঁত নেই এমন শিশু বাবা ডাকলো কিভাবে? সেই সময় তার স্বপ্নের ইতি ঘটে। আজানের ধ্বনি কানে ভাসছে, পাখিদের কিচিরমিচির, গাড়ির আওয়াজ মিলেমিশে একাকার। তারপর তারপর থেকে মোস্তফা সাহেবের আর কিচ্ছুটি ভালো লাগছিল না। অশান্ত হয়ে গেল লাগছিল না। অশান্ত মন নিয়ে তিনি স্বপ্নের কথাই ভাবতেন। তার স্ত্রী জবেদা সেই স্বপ্নে 2 মাসের মাথায় অন্তঃসত্ত্বা হলেন। মোস্তফা সাহেব খবর পেয়েই জায়নামাজ বিছিয়ে নামাজে বসে পড়লেন। মোনাজাতে তিনি স্বপ্নের ওই বাচ্চাটাই চাইলেন রবের কাছে। বিধাতা যেন তাকে ওই ছেলে সন্তানই দেন। হাসিতে মুক্ত ঝরা ওই বাচ্চাটাই তার চাই, এবং খোদার অবশেষ রহমতে তার ঘর আলো করে এসেছিল তার ছেলে তন্ময়। মোস্তফা সাহেবের বড্ড অকারণে ছেলে পাগল বাবা ছিলেন। কি জানি কেন এত মায়া, এত মমতা তার ছেলের প্রতি ছিল। তিনি মাঝে মধ্যে কি করবেন হদিশ পেতেন না। ভাবতেন বেশি লায়ে দিয়ে যদি ছেলেটা খারাপ বিগড়ে হয়ে যায় যদি ওই এলাকার বখাটেদের মতো। ছেলেকে নিয়ে অসহস্র স্বপ্ন বুনতেন। ছেলে মানুষের মতো মানুষ হবে, তার গর্ব হবে, এবং হয়েছিল। তমরা যখন হাঁটা শিখল, মোস্তফা সাহেব সেই কারণ ধরে চেনা জানা এলাকার প্রায় প্রতিটি ঘরে মিষ্টি পাঠিয়েছিলেন। তমরা যখন পিএসসিতে গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হলো, মোস্তফা সাহেব স্কুলের প্রত্যেক শিক্ষকের দোরগোড়ায় নিজ হাতে মিষ্টি নিয়ে গিয়েছিলেন।
তিনি যতটা ভালোবেসেছেন ছেলে তাকে রীতিমতো ততটাই গর্ভে আপ্লুব্ধ করে এসেছে। তার তন্ময় ছোটবেলা থেকেই ছিল অত্যন্ত শান্ত, ভদ্র আর চুপচাপ স্বভাবের। মোস্তফা সাহেব ছেলেকে অফিসে বসিয়ে ঘন্টার পর ঘন্টা মিটিং শেষ করে এসে দেখতেন তার তন্ময় চুপচাপ বই হাতে বসে আছে। তন্ময়ের একাডেমিক রেজাল্ট সবসময় ছিল চমৎকার। কখনো মোস্তফা সাহেবকে দুটো শব্দ অপচয় করতে হয়নি ছেলের পড়াশোনার পেছনে। বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে আড্ডাবাজি করার স্বভাবও ছিল না। বিকেল বেলাতে এলাকায় ছেলেদের সাথে ফুটবল খেলা তার ছাড়া দৈনন্দিন অ্যাক্টিভিটিস ছিল সীমিত। উল্টো মাঝে মধ্যে বন্ধুর দুষ্টু ছেলেদের দেখে তিনি আশ্চর্যই হতেন। মোস্তফা সাহেবের বন্ধুরা এসে যখন হিংসাত্মক সুরে বলতেন, মোস্তফা তো ছেলেটা এত চমৎকার কেন বলতো, কি খাইয়ে পয়দা করেছিস বল, আমরাও জেনে রাখি। সত্যি বলতে মোস্তফা সাহেবের অহংকার হতো। হয় তার ছেলে তার অহংকার। তিনি ছেলের কোনো ভুলই দেখতে পান না, কোনো ত্রুটি খুঁজে পান না। তার মনে হয় তার ছেলের মতো ছেলে আর হয় না, হতেই পারে না। তার ছেলে সমগ্র পৃথিবীতে একটাই, শাহজাহান তন্ময়, এক পিস। আষাঢ় মাসের এক ঝুম বর্ষার ভোর, সারা রাত ধরে বর্ষিত হলো ঝুম বৃষ্টি। কবিদের ভাষায় একে ডাকা হয় প্রেম বৃষ্টি নামে। ভোরেও ঝিরঝিরি এই প্রেম বৃষ্টি চলমান রইল, আর সূর্য ওঠেনি। ফোরকাস্ট জানাচ্ছে সারাদিন বৃষ্টি হবে। সূর্যের দেখা মেলা ভার। কি বললো? হ্যাঁ, সূর্যের দেখা মেলা ভার। মেঘলা আকাশের বুক থেকে ঝর্ণার মতো ঝরতে থাকা বৃষ্টির এক একটা ফোঁটা পড়ছে জানালার শক্ত কাচে। ঘরের ভেতরটা মেঘলা আকাশের মতো আঁধারে। সাদা রঙের দেয়াল ঘড়ির কাঁটা তখনও 7টা ছোঁয়নি। ধবধবে সফেদ বিছানায় পেটে ভর দিয়ে শোয়া উদম শরীরটার কোমর পর্যন্ত কমফোর্টার টানা। কালো কুচকুচে ঘন ছোট চুলের মাথাটা কাত করে ডান গালটা বালিশে ডুবিয়ে হাত দুটো জড়িয়ে রেখেছে বালিশটাকে। শান্ত নীরব পরিবেশে বিক্ষোভ প্রতিবাদে মিছিল নামার মতো এ সময়ে এই ঘুমন্ত তন্ময়ের কানে এসে বাজে একটি রিনরিনে মেয়েলি কণ্ঠের ঝঙ্কার। হাসছে বেশ শব্দ করে, হাসি চিৎকার মিলেমিশে এক এলাহি কাণ্ড। তন্ময়ের গভীর ঘুম মুহূর্তে ছুটে যায়। অস্পষ্টভাবে একবার চোখ জোড়া খুলে তাকিয়ে আবার বুঝে নেয় শক্ত করে, যেন এই চিৎকার এবং হট্টগোল আজ নতুন নয়, নিত্যদিনই হয়ে আসছে, আসলেই হয়েই আসছে। তার সয়েও গেছে চমৎকারভাবে। তার ঘরের দরজাটা আপাতত আধখোলা। খোলা তন্ময় স্বেচ্ছায় রেখেছে। তার বাবা শাহজাহান মোস্তফা ফজরের আজান পড়েই পুরো বাড়িঘর পায়চারি করেন, আসেন তন্ময়ের ঘরেও। দোয়া দুরুদ পড়ে ছেলে গায়ে ফু দেন, পাশে বসে কিছুক্ষণ ছেলেকে নিবিড়ভাবে দেখেন। এই তার নিত্যদিনের কাজ। মাঝে মধ্যে মাথায় হাতও বুলিয়ে দেন, তারপর দরজাটা আধখোলা রেখেই চলে যান। তাই নিচের হইচইয়ের শব্দে এমন নীরব শ্বাস সকালে কানে তীরের মতো লাগাটাই স্বাভাবিক নয়। তারপর আবার তন্ময় খুব লাইট স্পিকার, মৃদু শব্দেও তার ঘুম ভেঙে যায়। এই যে যখন মোস্তফা সাহেব ধীরে সুস্থে প্রবেশ করলেন, তন্ময়ের ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে গিয়েছিল। তবে সে বুঝতে দেয়নি, ঘুমের ভান ধরে পড়েছিল। তার বাবার আবার পাতলা চামড়া। তিনি ঘরে এসে দোয়াদুর পরে ছেলের গায়ে ফু দেন, মাথায় হাত বুলিয়ে দেন। আর তা ছেলে দেখে ফেলেছে বুঝলে ভদ্রলোক লজ্জায় আর আসবেনই না। তন্ময় চায় বাবা এভাবে সবসময় সারা জীবন আসুক। বাবার গায়ের বাবা বাবা গন্ধ সকাল সকাল নিতে পারাটাও তার কাছে চমৎকার বিষয়। উল্টো একদিন মোস্তফা সাহেব না এলে তন্ময় চিন্তায় পড়ে যায়। বাবার ঘোড়ালির ব্যথাটা শুরু হলো না তো, নাকি প্রেশার হাই হলো? মাইগ্রেনের সমস্যাটাও তো আছে, মাঝে মধ্যে তার বুকও ব্যথা করে। এসব নিয়ে সে চিন্তায় আর ঘুমাতে পারে না। স্বচক্ষে গিয়ে তখনই বাবাকে একবার দেখে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। আবার বলি, স্বচক্ষে গিয়ে তখনই বাবাকে একবার দেখায় মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তন্ময় উঠে বসে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে সাইড টেবিল ল্যাম্পের সুইচ টিপে দিলে হলুদে রঙে মৃদু আলোতে ঘরের অন্ধকার কমে আসে। টেবিল ল্যাম্পের পাশেই তার সেলফোনটা।
ঘুমানোর সময় ফোন সাইলেন্ট করে ঘুমানো তার অভ্যাস। তবে এই অভ্যাস পরিবর্তন করতে হবে যত দ্রুত সম্ভব। তাদের অফিসে নতুন জয়েন হয়েছে সে। কাজের ক্ষেত্রে যখন তখন প্রয়োজনীয় কল আসতে পারে। ফোন সাইলেন্ট করে রাখলে কিভাবে চলবে? এও জানে ফোন সাইলেন্ট না করলে কপালে তার ভোগান্তিও আছে। তন্ময়ের বন্ধু বান্ধব সবার কমন সেন্সের ভীষণ অভাব। রাতের 4টায় নেই, সকালে 6টা নেই, প্রয়োজন হলেই কল দেবে। একবার নয়, দুইবার নয়, যতবার, যতক্ষণ পর্যন্ত না সে ধরবে ততক্ষণ ধরে কল দেবেই। এই সমস্যার একটা সমাধানও আছে তার কাছে, নতুন সিম। এখন পর্যন্ত সে একটাই সিম চালায়, তবে এবার বোধহয় অফিসের জন্য আলাদা সিম নিতে হবে। ফোনে স্ক্রিনে ভাসছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিফিকেশন। রাতে 4টা পর্যন্ত কী সব যা তা নিয়ে কথাবার্তা বলেছে ছেলেমেয়েগুলো। ফোন আবার টেবিলের ওপর রেখে তন্ময় উঠে দাঁড়ালো। আর সে দৌড়াতে যেতে পারেনি। বৃষ্টি হচ্ছে দেখে হয়তোবা মোস্তফা সাহেবও ডাকেননি। বাবা ছেলে মিলেই তো নিত্যদিন দৌড়াতে বের হন। অবশ্য মোস্তফা সাহেব জগিং করেন, তন্ময় দৌড়ায়। তন্ময় এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেয়। ঝুম বৃষ্টি। এই বৃষ্টি মনে হচ্ছে না সহজে থামবে। বাইরেটা ঘন কালো মেঘের মতো অন্ধকারে আচ্ছন্ন। কেমন রিমঝিম করে সরি কেমন ঝিমঝিম করে আবহাওয়া। তন্ময়ের বৃষ্টি পছন্দ নয়, এমন মেঘলা আবহাওয়াও নয়। তার ঝরঝরে পরিষ্কার বাতাস, নীল সাদাটে আকাশ ভালো লাগে। ঝলমলে দিনগুলোতেও বেরোতেও শান্তি, কাজকর্ম করতেও শান্তি। এই যে বৃষ্টির জন্য আজ সে দৌড়াতে যেতে পারেনি, আজ সারাদিন তার মাথা ব্যথা করবে। দৈনন্দিন জীবনে যা সে করতে অভ্যস্ত, তার বিপরীত ঘটলে মাথার ভেতর যন্ত্রণা হয়, বিরক্ত লাগে। বিরক্ত চোখ দুটোর দৃষ্টি হঠাৎ গিয়ে থামল প্রাচীরের পেছনে লুকিয়ে দাঁড়ানো মেয়েটির উপর। পিঠ তার দিকে, শুভ্র রঙের কামিজ পরনে, লম্বা ঘন কালো চুলের মোটা বিনুনি পিঠে পড়ে আছে। লাল ওড়নাটা বাতাসে দুলছে। পায়ে জুতো নেই, ধবধবে ফর্সা পা জোড়া, পায়চারি চালাচ্ছে ছাউনির নিচে। উকিঝুঁকি দিচ্ছে এদিক সেদিক। হয়তোবা সুযোগ বুঝে বাগানের দিকটাতেই যেতে চাইছে ফুল তোলার বাহানায় বৃষ্টিতে ভিজতে। ভীষণ বৃষ্টি ভালোবাসে কিনা, বৃষ্টি দেখলেই পাখির মতো উড়ে উড়ে বেরিয়ে পড়ে ভেজার জন্য। নিশ্চিত ছাদের দরজা বন্ধ করে দিয়েছে চাচি, তাই বাগানে এসেছে। তন্ময় ফিরে তাকালো ঘরের দেয়াল ঘড়িতে। এত সকালে বৃষ্টিতে কে ভিজতে চায়? এমনিতেও তো ওকে সাত সকালে তোলা অসম্ভব হয়ে দাঁড়ায়। তন্ময় এই চঞ্চল পাজোড়া থামাতে মুহূর্তে গম্ভীর গলায় ধমকে উঠল, অরু! তন্ময় স্পষ্ট খেয়াল করল ছোটখাটো শরীরটা তার গর্জনে কেঁপে উঠেছে। ধরফড়িয়ে আতঙ্কিত চোখ তুলে তাকালো। সুন্দর চোখ মুখ পানি ছিটে ফোটা। মনে হলো পদ্ম ফুলে বৃষ্টি পানি পড়ছে টপ টপ করে। গোল গাল মুখটা ভরে একটুকু হয়ে গেল। হাসপাস করে কোনো রকম ছুটে পালালো ভেতরে। বড্ড চঞ্চল। বড় চাচা আনোয়ার সাহেবের একমাত্র সন্তান, সেটাই অরু। ভীষণ আদরে বড় করেছে। মেয়ে যা চেয়েছে তাই এনে দিয়েছেন। সাথে তার বাবা, ছোট চাচা তো আছেই, আর সবচেয়ে বড় একজন তন্ময় নিজে। সবাই মিলে মেয়েটাকে এমন বিগড়ে ফেলেছে। একদিক দিয়ে অবশ্য তন্ময়ের শান্তি আছে যে সব দিশেপনা ওর বাড়ির মধ্যেই। এমনিতে লক্ষ্মী আছে। তন্ময় তাকিয়ে রইল অরুর এতক্ষণ দাঁড়িয়ে থাকা জায়গাটার দিকে। আজ ওর 17তম জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় ঘরোয়া আয়োজন করা হয়েছে। বার্থডে কেকের অর্ডার তন্ময় নিজেই দিয়েছে গতকাল রাতে। 4 তলা কেক, চকলেট ফ্লেভার। ও আবার চকলেট ফ্লেভার খুব পছন্দ করে। কেকের ফ্লেভারটা এবার ভালো হলেই হয়। জানালার পর্দা ছেড়ে তন্ময় গোসলে ঢোকে। সাত সকালে গোসল করার স্বভাব থাকলেও আজ করল না। আর সে বাড়িতেই আছে, অর্থাৎ সাত সকালে গোসল করার প্রয়োজন নেই। দুপুরের দিকে করা যাবে। তরুর জন্মদিন বলে অফিসে যাওয়া হয়নি। অবশেষে চেয়েছিল যেতে, সন্ধ্যার আগেই ফিরে আসতো।
যেহেতু অফিসে নতুন জয়েন করেছে, কোনোভাবেই অ্যাবসেন্ট থাকলে চলবে না। কিন্তু মোস্তফা সাহেব বেঁকে বসলেন। তার এক কথা, আজ বাড়িতে থাকতে হবে। অবগত যা অজ্ঞত আর যাওয়া হয়নি তন্ময়ের। বাবার কথা খুব কমই সে অমান্য করেছে তার জীবনে। বাবা, তাহলে আজকে এই পর্যন্তই। পরে ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।